অভিষেক, বসন্ত এসে গেছে। বসন্ত উৎসব সমাগত। দোল বা তারপরে হোলি। দোলটা বাঙালির, হোলি তার একটা সর্বভারতীয় বা অবাঙালি একটা পরিচয় রয়েছে। এখন দোল বা হোলি এই নিয়ে একটা বিতর্ক হয় যে কোনটা অথেন্টিক উৎসব। এর কিছু প্রেক্ষাপট রয়েছে, ধর্মীয় প্রেক্ষাপট রয়েছে, কিন্তু তবুও এই দোল বা হোলি একটা সাধারণ জাতীয় উৎসব। তুমি দীর্ঘদিন বাংলার বাইরেও কাটিয়েছো, তুমি হোলি যেমন দেখেছো, বাঙালি হিসেবে তুমি দোল তো ছোটোবেলা থেকে দেখিয়েছো, এবং বিশেষ করে তোমার বাড়িতে প্রতিষ্ঠিত কৃষ্ণ মূর্তি রয়েছে। তো আশা করি সেখানে এই উপলক্ষে উৎসব এইসবও হয়ে থাকে। তো তোমার একটু অভিজ্ঞতা শুনতে চাই দোল আর হোলি এইটা নিয়ে। হ্যাঁ, প্রথমেই তোমাকে এবং দর্শকদের জানাই দোলোৎসবের শুভেচ্ছা। বাঙালি উৎসবপ্রিয় জাত, তো বাঙালির সব কিছুই খুবই সব উৎসবে বাঙালিকে আমরা পাই, এবং সব উৎসবই বাঙালির কাছে একটা খুব কী বলবো, বাঙালির একটা নিজস্ব একটা সেখানে সেই উৎসবে যোগ দেওয়া এবং সেটাকে সেলিব্রেট করা। তবে এই দোল বা তুমি যে হোলি, এটা দুটোই যে রঙের উৎসব সেটা কিন্তু একটা সর্বভারতীয় উৎসব। এবার ব্যাপারটা হচ্ছে, আমার ছোটোবেলায় যদি আমি বলি, আমার ছোটোবেলায় একদম ছোটোবেলায় আমার যদি 12 বছরের নিচের সময় বলি, তাহলে তখন কিন্তু হোলি শব্দটা আমরা খুব একটা শুনতাম না। আমরা দোলই শুনতাম, দোল এবং রং খেলা, এই দুটোই আমরা শুনতাম। তুমি যেটা বললে যে আমার বাড়িতে রাধা মদন মোহন প্রতিষ্ঠিত গৃহদেবতা রয়েছে, তো কাজেই দোলের দিন একটা পূর্ণিমা হতো, আমাদের সত্যনারায়ণের সিন্নি হতো, সেদিন ঠাকুরের একটা পুজো থাকতো, এবং সেই সময় যৌথ পরিবার এবং পাড়া প্রতিবেশী মিলে বেশ বাড়িতে একটা উৎসব থাকতো। কিন্তু সকালবেলা আমাদের পুরো পাড়া মিলে আমরা রং খেলতাম। এবং আমি দক্ষিণ চব্বিশ পরগনায় যে চম্পাহাটি যে অঞ্চলে থাকতাম, সেই জায়গাটা এতটা ইন্টারেস্টিং যে আমরা থাকতাম খ্রিস্টান পাড়ায়, যে রাস্তাটার নাম চার্চ রোড। তো সেখানে কিন্তু খ্রিস্টান এবং হিন্দুরা 50% থাকতো, এবং আমাদের পাশের পাড়াটা গাজীপাড়া। হ্যাঁ, অবশ্যই আমরা কখনো কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষকে রঙের উৎসবে যোগ দিতে দেখিনি, কিন্তু হিন্দু এবং খ্রিস্টান মিলে কিন্তু রঙটা অত্যন্ত মজা করে খেলা হতো, এবং প্রত্যেকবারই নতুন নতুন রঙের আমদানি হতো। অনেক সময় এমন হতো যে পাশের বাড়ির ওরা এমন রং ব্যবহার করছে যেটা আমরা করতে পারছি না, কোনো কৌটোয় ভরা বিশেষ রং, সেই সমস্ত নিয়ে থাকতো না, পরের বার আমরাও করবো। তো পুরো বিষয়টাই একটা খুব আনন্দের ছিল, একটা অসাম্প্রদায়িক একটা চিত্র উঠে আসতো। হ্যাঁ, আসলে সাম্প্রদায়িক ইত্যাদি শব্দগুলোর সঙ্গে আমাদের তখন একেবারেই কোনো পরিচয় ছিল না, যে কোনটা সাম্প্রদায়িক কোনটা অসাম্প্রদায়িক এসব। এবং এটা একটা উৎসব, এবং এটা সকলেই করে। যেমন ওই পাড়ায় বড়দিন একটা খুব বড় উৎসব। হ্যাঁ, ওই পাড়ায় বড়দিন, যেহেতু খ্রিস্ট ধর্মাবলম্বী লোকেরা বেশি থাকতো, সেজন্য বড়দিনটা কিন্তু একটা খুব বড় উৎসব। আমাদের বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানো, কেক আনা, এই সমস্ত হতো। তো কাজে উৎসবের মধ্যে উৎসব, আমি যেটাই মনে করি যে আমি নিজে খুব উৎসবপ্রিয় মানুষ, কারণ আমাদের ভারতবর্ষ এমন একটা বহুত্ববাদের জায়গা, এই উৎসবগুলো হচ্ছে আমাদের একটা একজনের সঙ্গে একজনকে যুক্ত করে এই উৎসবগুলো। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা বিগত প্রায় 1 দশক ধরে, তুমি যেটা বললে যে আমি যখন প্রবাসেও ছিলাম, হ্যাঁ ডেফিনেটলি ওখানে দোল ছিল না, ওখানে হোলি খেলা হতো। কিন্তু আমি ধরো মোটামুটি 25 বছর আগে, 20 বছর আগে, 18 বছর আগে বা 15 বছর আগেও যখন হতো, তখন আমি হোলিটা মোরলেস একটা সর্বভারতীয় উৎসব এইভাবেই কিন্তু দেখেছি। এবং ওই হোলিটার মধ্যে কিন্তু আমি একটা ভীষণ উত্তর ভারতীয় বা স্পেসিফিক্যালি ভারতবর্ষের কোনো একটা লোকেরই শুধু উৎসব আর কারো উৎসব নয়, এরকম কোনো ফিলিং কিন্তু আমাদের কলেজ হস্টেলে থাকতো না। বরং যেটা মজার থাকতো, আমি যখন পুনেতে ছিলাম, আমাদের কলেজে প্রচুর বাঙালিরা পড়তো, এবং ওই রং খেলার মধ্যে যে ছাই মাখামাখি, তারপরে হচ্ছে উত্তর ভারত থেকে ভাং খাওয়া, হ্যাঁ, তারপরে ধরো বিভিন্ন কিছু রং, অনেকেই ছিল যারা হয়তো কলকাতা, কিছুদিন আগে কলকাতা গেল, কলকাতা থেকে স্পেসিফিক্যালি কিছু রং নিয়ে এলো যে রঙগুলো মহারাষ্ট্রে পাওয়া যায় না। তো এই পুরো রং খেলাটা কিন্তু একটা
প্রচণ্ড কিন্তু একটা মানে উল্লাসের ব্যাপার ছিল এবং একটা সর্বভারতীয় ব্যাপার ছিল। এটার মধ্যে কোনো প্রাদেশিকতা বা কোনো আঞ্চলিক কোনো ব্যাপার কিন্তু আমি দেখিনি, যে ওটা একটা বা ওটা মহারাষ্ট্র বলে একদম মারাঠি ইত্যাদি, সেটাও আমি কিন্তু কখনো দেখিনি। সবাই মিলেই রং টং আমরা মানে খেলতাম। আমি পরবর্তীকালে দিল্লিতেও যখন দেখেছি, দিল্লিতে আমি দেখেছি যেটা সেটা হচ্ছে একটা প্রচণ্ড উগ্র একটা রং টং খেলা, এবং মানে যেটা অনেক সময় বাংলায় বা আমি অনেক সময় পুনেতে দেখেছি যে একদম রং মাখাতে না চাইলে হয়তো খুব জোর করবে না, দিল্লিতে কিন্তু সেটা থেকে পালাবার কোনো পথ ছিল না। মানে তুমি হয়তো রং মাখলে না, তুমি সামান্য কিছুক্ষণের জন্য একটু বিকেলবেলাও যদি বারান্দায় গেলে তোমাকে সেখান থেকে ওরা রং মাখতে ছিল। হ্যাঁ, তো দেখেছি। কিন্তু আমি কখনো এই উৎসবগুলোকে গেলে একটা গভীর সাম্প্রদায়িকতার যে গন্ধটা, এটা কিন্তু আজ থেকে 15-20 বছর আগেও কিন্তু আমি কখনো পাইনি। ব্যাপারটা হচ্ছে গত 1 দশকে এবং স্পেসিফিক্যালি 14 পরে এই প্রত্যেকটা উৎসবগুলো কিন্তু একটা অন্যরকম আকার ধারণ করেছে, এবং সব উৎসবগুলোকে একটা উত্তর ভারতীয় চেহারা দেবার একটা আপ্রাণ চেষ্টা। এইটা আমার কাছে তখন মনে একটা মানে এই অনেক প্রশ্ন জাগিয়েছে, অনেক চিন্তা জাগিয়েছে। এবং তোমাকে যেটা বলি যে সেটা হচ্ছে যে 2019 থেকে একটি ছোট দল আমরা কয়েকজন মিলে, যারা অনেকেই এনআরসি মুভমেন্টে একটা বড় ভূমিকা নিয়েছিলাম, এবং তার আগেই মানে যারা একটা বিজেপি বিরোধী আন্দোলন শুরু করেছিল, তারা ভবানীপুরে একদম মানে যেটা বাঙালিরা যোগুবাবুর বাজার অর্থাৎ যদুবাবুর বাজারের পেছনের দিকে একদম চৈতন্যদেব আজ থেকে 550 বছর আগে যেভাবে দোলযাত্রা শুরু করতেন, সেরকম খোল করতাল নিয়ে কিন্তু একদম বাঙালি মতো একটা দোলোৎসব হয়। এবং এইটা কিন্তু আমি কোভিডের জন্য 21 সালে এটা হয়নি, ওই একমাত্র 21 সাল বাদ দিলে প্রত্যেক বছর কিন্তু আমি ওই রঙের উৎসবটাতে যোগ দিই। তার একটা কারণ হচ্ছে আমার আগে যাদের সঙ্গে রং খেলতাম তারা এখন কেউই কলকাতায় নেই, তাদের অনেকের সঙ্গে আমি নানানভাবে বিচ্ছিন্ন আছি। তো একটা আমি যেরকম আগে বললাম যে আমি খুব উৎসবপ্রিয় মানুষ, তো সেটা খেলতে আমরা ওখানে যাই। এবং যেহেতু ভবানীপুর যেটা বাঙালিদের একটা সমৃদ্ধ অঞ্চল, যে অঞ্চলে স্যার আশুতোষ মুখোপাধ্যায় থাকতেন, সুভাষচন্দ্র বসু থাকতেন, হ্যাঁ, এবং যে মানে ভবানীপুর থেকে রাজবাড়ির মধ্যে এলে বাংলার মানে সাংস্কৃতিক জগতে, সাহিত্যিক জগতে সব দিকপাল মানুষরা থাকতেন, ওই জায়গাগুলো কিন্তু এখন ভীষণ রকমভাবেই অবাঙালি অধ্যুষিত, এবং স্পেসিফিক্যালি বলতে গেলে গুজরাটি অধ্যুষিত, এবং পাঞ্জাবিও রয়েছে, পাঞ্জাবিও কিছু রয়েছে। এবং সেখানে কিন্তু দোল উৎসব এই শব্দটার সঙ্গেই তারা কেউ পরিচিত নয়, এবং এটা একটা সংকীর্তনের মতো বেরিয়ে প্রত্যেকটা মানুষের গায়ে রং দেওয়া এবং প্রত্যেকেই দোলের শুভেচ্ছা জানানোটাই কিন্তু ওই পার্টিকুলার দলটার একটা খুব বড় একটা অ্যাক্টিভিটি তোমাকে বলতে পারি। তো কাজেই আমি তোমাকে বলছি যে এই যে উৎসবগুলো যখন আস্তে আস্তে একটা সাম্প্রদায়িকতার চেহারা নিতে শুরু করলো, এবং একটা উৎসবকে ঘিরে যখন একটা সিঙ্গল আইডেন্টিটি দেওয়ার চেষ্টা চলছে, মানে ভারতবর্ষে দীপাবলি হোক, ভারতবর্ষে নবরাত্রি বা দুর্গাপুজো হোক, কোনোটারই না একটা খুব স্পেসিফিক আইডেন্টিটি ওরকম, মানে বাংলার মধ্যেও দুর্গাপুজোর রকম ফের রয়েছে, প্রত্যেকটা উৎসবে রকম ফের রয়েছে। এবং এই রকম ফেরগুলো আমরা যত পালন করব, যত মানে আমার কাছে হচ্ছে আমি দোলও বলবো, আমার হোলি তো অসুবিধা নেই, যেদিন হোলি কালকে আমি দোল বলবো, পরশু দিন আমি হোলি বলবো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কারুর রয়েছে যে না, দোল বলা যাবে না, এটা পুরোটাই হোলি। এবং আমি কোথাও একটা মনে করি যে আমি বাঙালিদেরও এটার জন্য দায়ী করি যে আমাদের যে বিভিন্ন উৎসবের যে স্পেসিফিক টার্মগুলো রয়েছে, যে তারা রং খেলুক, দোলের রং আর হোলির রং তো আলাদা কিছু নয়, সেই আবিরই খেলা হবে বা রং কেনা হবে, কিন্তু মানে শুভ দোলোৎসব বা দোলোৎসবের এই বার্তাটা পাঠাতে এত অসুবিধা কেন? মানে আমি বাংলায় যখন শুভ দোলোৎসব পাঠাচ্ছি তখন আমাকে হ্যাপি হোলি পাঠানো হচ্ছে বা একটা স্টিকার পাঠানো হচ্ছে, তখন স্বাভাবিকভাবে সেটা আমার কাছে খুব বিরক্তও লাগছে, বা আমার কাছে মনে হচ্ছে আমি যেটা মানে এই বিষয়টা মানে এখানেও কোথায় যেন একটা জিনিসকে বন্ধ করে একটা দেওয়া হচ্ছে। আমি শুভ বিজয়ার মানে যাকে মানে কেউ আমার শুভ বিজয় জানালে আমি তাকে হ্যাপি দশমী তো পাঠাতে পারি। হ্যাঁ, তো এই যে জায়গাটা, এইটা আমার মনে, এবং আমার মানে যেটা আমার মানে বিশেষ করে যেটা আমার মনে হয় যে এই মানে আজকে যখন আমরা একটা অদ্ভুত একটা আগ্রাসনের মধ্যে রয়েছি, মানে যেখানে একটা ধর্মীয় আগ্রাসন, যেখানে একটা মানে এক রাষ্ট্র, এক ভাষা, এক ধর্মের যে একটা আগ্রাসন, তখন কিন্তু আমাদের এই বহুর যে উৎসবগুলো
এগুলোকে বারবার করতে হবে। এমনকি মানে শুধু এই দোল উৎসব বলে নয়, মানে এই রং যদি আদিবাসীরা যে অন্য কোনোভাবে যদি খেলে সেই উৎসবকেও কিন্তু আমাদের তুলে ধরতে হবে। তারা প্রত্যেকটা মানুষ তার সাংস্কৃতিক বলয়ের মধ্যে, তার ভাষাভিত্তিক বলয়ের মধ্যে তার উৎসবকে নতুন করে সৃজন করে, নতুন করে তারা সাজিয়ে নেয়। সেখানে শব্দ আলাদা হয়, কিছু রীতিনীতি আলাদা হয়, আনন্দের কোনো আলাদা কিছু হয় না। এবং আমি যদি তোমার হোলিটাকে বরণ করতে পারি, তোমাকেও কিন্তু আমার দোলটাকে বরণ করতে হবে। ঠিক কথা। যাই হোক, আমরা এবং আমি সব থেকে যেটা বলি যে সেটা হচ্ছে, তুমি যেটা বললে যে বসন্ত আগমন, যে অনেক কত বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে আজকে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে 125 বছর, ওই সময়ে মানে তার কিছু পরই রবীন্দ্রনাথ বসন্ত উৎসব, কারণ তুমি জানো যে শান্তিনিকেতনে কোনো ধর্মীয় উৎসব হতে পারে না, এটা ওদের একটা নির্দেশিকাতেই রয়েছে যে ওরা কোনো ধর্মীয় উৎসব পালন করে না। তো সেই জন্য এই বসন্ত মানে বাঙালির যে বসন্ত বা দোল বা সর্বভারতীয় হোলি, সেটাকে কি চমৎকারভাবে একটা বসন্ত উৎসব করে যে রবীন্দ্রনাথ গান, রং খেলা, নৃত্য সব কিছুর মাধ্যমে আর কি পালন করেছে। তো কাজেই আমার মনে হয় যে এই বসন্ত উৎসবটা আমাদের সকলের হোক, সেটা দোলই হোক, সেটা হোলিই হোক। তোমার যদি আরও কিছু প্রশ্ন করার থাকে তুমি করতে পারো। না, আমি শুধু এইটুকুই তোমার কাছে জানতে চাইছি, সেটা হচ্ছে তুমি তো বললে একটা সাংস্কৃতিক আগ্রাসন চলছে, এই আগ্রাসনটাকে তুমি তো মোটামুটি বাঙালি হিসাবে একটা তোমার রেখেইছো, মানে বক্তব্য রেখেছো, এবং তুমি চাইছো যে এটা সকলের সংস্কৃতিটাই পালিত হোক। কিন্তু তুমি যখন দেখছো বা তুমি যখন বাইরে থাকো, সেই সময় ওখানকার যে প্যাটার্ন বলতে পারো, এই যে রং খেলার যে প্যাটার্ন, এবং আমাদের এখানে এই সংকীর্তনের মাধ্যমে হয়তো আমরা গিয়ে বাড়ির বড়দের পায়েতে আবির দিচ্ছি, বা ধরো বিভিন্ন জায়গায় মন্দিরেতে ঠাকুরের বিগ্রহকে, কৃষ্ণের বিগ্রহকে বাইরে বার করে এনে সেখানে দোল খেলা হচ্ছে। তো এইটার সঙ্গে বাইরের যে হোলি তুমি দেখেছো, এবং এখন দেখা যাচ্ছে যে সেই হোলির মানে বাইরের যে হোলি খেলাগুলো হচ্ছে, অন্য প্রদেশের যে হোলি খেলা, সেগুলোর মধ্যে অনেক ধরনের কি বলা যেতে পারে, মানে নৃশংসতা বলো বা বিভৎসতা, এইসব জিনিসও দেখতে পাওয়া যায়। তো এইটা তুমি কীরকমভাবে দেখছো? মানে তুমি যখন ছিলে বাইরে থেকেছো তখন তুমি এরকম দেখোনি, কিন্তু আজকে তুমি এই পরিবর্তনটা দেখে তোমার কী মনে হচ্ছে? দেখো, আমি একটা কথা বলছি, আমি যখন ছিলাম তখন আমি একটা ছাত্র বলয়ের মধ্যে ছিলাম, এবং যেখানে সর্বভারতীয় ছাত্র থাকতো। শুধু উত্তর ভারত, মানে আমি যখন উত্তর ভারতে ছিলাম, মানে দিল্লিতে ছিলাম, বা আমি যখন মহারাষ্ট্রে ছিলাম, দেখো সেখানে অল্প বয়স্কদের মধ্যে সব কিছুর মধ্যে একটা উগ্রতা থাকে। হ্যাঁ, সেটা তুমি দীপাবলিতে বাজি ফাটানো বলো, মানে আলোর উৎসবের সময়ও বলো, এবং অনেক সময় সেখানে কিন্তু তারা খুব মাত্রা জ্ঞান রেখে থাকে না, এবং সেটা কিন্তু নির্দিষ্ট যে একদমই একটা পার্টিকুলার জোনের তা নয়, এটা সব জায়গাতেই হয়। কিন্তু এখন এই রঙের উৎসবটাকে কেন্দ্র করে, আলোর উৎসবকে কেন্দ্র করে একটা অনেক পৈশাচিক কিছু কাজ হচ্ছে, যেটা বিভিন্ন জায়গাতে হচ্ছে। মানে ধরো একটা রঙের উৎসবেই একটা শ্লীলতাহানির ঘটনা ঘটলো, কি একটা ধর্ষণের ঘটনা ঘটলো। এবং আমার যেটা মনে হয় যে বিশেষ করে এইসব উৎসবগুলোতে যে মাদক ব্যবহার হয়, অনেকে একদম পুরোপুরি ড্রিঙ্ক করে এসে হোলি খেলতে নামে, বা অনেকে ভাং খেয়ে এসে হোলি খেলতে নামে। আমার কোথায় মনে হয় যে এই যদি আমি কোথাও তো এই জায়গাগুলোতে একটু উগ্র, এই জায়গাগুলো খুবই উগ্র। হ্যাঁ, এবং আমি যখন একটা পাবলিক স্পেসে যখন আমি এই উৎসবগুলো করব, এবং তখন তো সেখানে আমাকে বহু মানুষের সঙ্গে করতে হবে, এবং স্বাভাবিকভাবে আমার তখন ওই রকম একটা মাদকাসক্ত অবস্থা, আমি এগুলো করবো কেন? ঠিক। হ্যাঁ, এবং আমার তখন ইন্টেনশন হচ্ছে রংটাকে এনজয় করা। মানে তুমি যদি পুরনো ছবি গুগলে সার্চ করো, তুমি দেখবে ফিল্মিস্তান স্টুডিওতে রাজ কাপুর ওটাকে দোল, অবশ্যই হোলির উৎসব করতেন, কিন্তু খুবই নাকি আনন্দ হতো, অত্যন্ত মানে হয়তো সেখানে কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসরা হয়তো একটা কোণে বসে ড্রিঙ্কও করতেন, কিন্তু সেখানে কিন্তু ওই রকম মানে একটা অসম্ভব বেলেল্লাপানা বা বহু মানুষকে অসন্তুষ্ট করছে, কিছু মানুষের উপর মারাত্মক চাপ সৃষ্টি করা হচ্ছে, এরকম কিন্তু কোনো ঘটনা সে সময় ঘটতো না। বা কাউকে অত্যন্ত চেপে ধরে কিছু খাওয়ানো হচ্ছে, বা তার সে চাইছে না এই রংটা মাখতে, তাকে সেই রংটাই মাখিয়ে দেওয়া হচ্ছে। যেমন আমি অনেককেই শুনি রং খেলতে গেলে যে আমাকে আবির ছাড়া কিছু রং মাখিও না, বাট তাকে আমি এমন একটা রং কেন মাখাবো যেটা তার উঠতে গেলে 1 মাস সময় লাগবে। এবার আমার মনে হচ্ছে এই ঘটনাগুলো যেখানেই ঘটছে, সেখানে কিন্তু এই যারা এই ঘটনাগুলো করছেন তারা
মানে সাবধান হন, এবং এই ঘটনাগুলো যারা অর্গানাইজ করে, যে আজকে ধরো আমরাই যদি কজন মিলে একটা দল, যে আমাদের মধ্যে কিন্তু একটা গাইডলাইন থাকা দরকার, যে যে এই ধরো একটা উগ্রতা বা একটা এমন কিছু অশালীন ব্যবহার বা এমন কিছু একটা প্রকট কিছু আমরা করব না যেটাতে সব মানুষ, অনেক মানুষ হয়তো ছিটকে বেরিয়ে যেতে চাইবে, এবং তাহলে উৎসবটা খুব একটা নিজের উৎসব থাকবে। এবং আমি মনে করি যেহেতু একটা দেখো, একটা আজকে কলকাতাকে একটা সাংস্কৃতিক রাজধানী বলা হয়, যে বাঙালিদের মধ্যে তো, আমাদের মধ্যে তো একটা মানে সব কিছু অত্যন্ত নান্দনিক সুসংস্কৃত করে করার একটা ব্যাপার আছে, এবং যে তার একটা পথপ্রদর্শক রবীন্দ্রনাথ, তিনি বসন্ত উৎসব দেখিয়ে গেছেন। এবং আমি মনে করি যে বাংলায় এই ধরনের এগুলো না হোক, এবং আমি মনে করি যে আমরা যে শ্রী চৈতন্যদেবের দোলোৎসবটাকে পুনরুজ্জীবিত করেছি, কারণ চৈতন্যদেব পথে নেমে সমস্ত মানুষকে একত্রিত করে, আজকে বলেন উনি একটা মিউজিক ব্যান্ড তৈরি করেছিলেন শ্রীকৃষ্ণের নামে, এবং সেখানে নিচুতলার মানুষ, বারবণিতা, জবন, সমস্ত মানুষকে এক জায়গায় করার চেষ্টা করেছিলেন। আজকে আমার মনে হয় এই প্রত্যেকটা উৎসব যদি এরকম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যদি একটা জায়গায় আসে, তাহলে সেই উৎসবগুলো সার্থক। ঠিকই, আমাদের এই উৎসব মানুষের উৎসব হয়ে উঠুক, রং লাগুক আমাদের প্রত্যেকের মনে, এবং আমরা যেন প্রত্যেকেই রং বদলানো যেসব মানুষগুলো রয়েছে তাদের থেকে আমরা দূরত্ব বজায় রাখব, এইটুকু কামনা করেই আমরা সকলকে বসন্ত উৎসবে। আমি আরেকটাও বলবো, সেটা হচ্ছে প্রবাসে যারা আছেন, তারা হোলি খেলেন, তারাও হয়তো খুব মানে সেখানে বাংলা গান ইত্যাদি, আমি মনে করি যে তারাও যদি দোল উৎসবটাকেও স্পেসিফিক্যালি পালন করেন, তাহলে কিন্তু বাংলা থেকে এই সংস্কৃতিটা অন্য জায়গায় চলে যাবে। আমি কিন্তু একটা জিনিস দেখেছি, যে অনেক শুভবুদ্ধি সম্পন্ন অন্য ভাষাভাষীর মানুষরাও বাংলার ভালো জিনিসগুলো কিন্তু আকান্তভাবে গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ। ঠিক ঠিক ঠিক। তো আপাতত আজকে আমরা এখানেই শেষ করছি। তোমাকেও শুভেচ্ছা। ধন্যবাদ অভিষেক।